আবার শুরু করি। তো আমার একটা টিভিতে টক শোর জন্য যাওয়ার কথা ছিল। টক শোতে যেটা হয় আর কি, দুজন মানুষ থাকে, দুজন মানুষ একে অপরের অপোজিশন থাকে, যাতে করে সঠিক বিষয়টা উঠে আসে, এটার আর কি একটা টার্গেট থাকে যারা টক শো করেন। তো আয়োজক যিনি, উনি খুব দুঃখ ভরে আমাকে বলছেন যে উনি আসতে দেরি করছিলেন। তো আরেকজন যে ছিল, আমি তো আর জানতাম না কে, উনি আমাকে বললেন যে জামায়াতে ইসলামীর একজনকে উনি দাওয়াত দিয়েছিলেন এবং শেষ মুহূর্তে আমার নাম শুনে উনি ক্যান্সেল করেছেন এবং বাজে কমেন্টও করেছেন। কমেন্ট করে ওনারা এটা ক্যান্সেল করে দিয়েছেন এবং বলেছেন যে মানে এরকম শোতে তাকে আর না ডাকা হয়। সো তারপরে উনি নিজেই এটাতে মানে ওনার সাথে মিসবিহেভ করেছে, তো যে আয়োজক ছিল উনি নিজেই এটাতে আসলে যথেষ্ট মর্মাহত ছিলেন। উনি নিজেই মেনে নিতে পারতেছিলেন না যে একটা মানে উনি বলছিলেন যে আমার রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম আমি এটা ফেস করলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক উনি বলেছেন যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাফের এবং মুরতাদ। দেখেন, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের কিন্তু একটা গুণগত পরিবর্তনের জন্য লড়াইটা করতে হচ্ছে, এটা রানিং। আমরা নিজেরাও মনে করি না যে ছাত্র শক্তি বা এনসিপি বা আমাদের নারী শক্তি খুব এমন কিছু অ্যাচিভ করে ফেলেছেন যেটার পরে আর কাজ নাই। বরঞ্চ আমরা মনে করি আমরা এমন একটা সংগ্রামের মধ্যে আছি, এটা কখনো কখনো আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেয় অফ দ্য আপরাইজিং যেটা হয়ে গেছে। কখনো কখনো আমাদের এই ফাইটটা মনে হয় যে এটা আসলে ওই কন্টিনিউশন, এবং গণঅভ্যুত্থান তো প্রত্যেকের ভিতরে একটা সেপারেট এনার্জি তৈরি করেছে, তাই না? আমাদের আসলে এই এনার্জিটা বিল্ডিংয়ের কাজে লাগানো উচিত। মানে আমরা বিল্ড করতেছি একটা নেশন, একটা স্টেট, আমরা নতুন করে বিল্ড করতেছি, কিন্তু এই বিল্ড করার আগের মুহূর্তে আমাদের তাকাতে হয় আমাদের কোন কোন জায়গায় রিফর্ম করতে হবে। আমরা ভেঙেচুরে সব কিছু আবার নতুন করে করার যে উদ্যোগটা, এটা অনেকেই মানে আমার অনেক বিপ্লবী ছোট ভাই এবং বোনেরা আছে, তারা সবসময় আফসোস করেন যে আমরা সবকিছু ভেঙে দিয়ে নতুন করে করলাম না কেন। কিন্তু সত্যি কথা বলতে আপনার রাষ্ট্রের স্ট্যাবিলিটি আবার এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে আপনাকে রিফর্মের দিকে আগাতে হয়। ঐকমত্য কমিশনে যখন আমাদের পার্টি অংশগ্রহণ করলো, পার্টি না হলেও ওখানে বসার কোনো সুযোগ ছিল না। ঐকমত্য কমিশনে আমরা বসলাম, কিন্তু আমরা ওখানে সংস্কার কমিশনের কিয়দংশ মানে হচ্ছে সংবিধান সংস্কার কমিশন এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিয়দংশ নিয়ে আমরা আলাপ করলাম। বেসিক্যালি পুরো ঐকমত্য কমিশনে কি হয়েছে আপনারা কি এটা বুঝতে পেরেছেন? এটা হয়েছে যে পুরাতন স্ট্যাবলিশমেন্টের মতো করে একটা পাওয়ার স্টেকের ভাগাভাগির লড়াই হয়েছে এখানে। পুরো ঐকমত্য কমিশনে এই বিষয়টা ঘটেছে যে কে কতটুকু পাবে, কোন দল মানে কতটুকু অংশ ঠিক করলে, সংবিধানে কতটুকু অংশ পরিবর্তন করলে কোন দল নতুন করে কতটুকু পাচ্ছে, এটাই হচ্ছে পুরো ঐকমত্য কমিশনের সারমর্ম। ধরেন এখন এই যে পাওয়ার স্টেকের ভাগাভাগি, এই বিষয়টা আসলে কি, এইটা আপনি স্টেট লেভেলে যেমন ঐকমত্য কমিশন দিয়ে দেখেছেন, একইভাবে আপনি এটা এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিকও দেখবেন যে মাদকের কোন অংশটুকু কত % কে পাবে, ওই অঞ্চলের কয়টা দোকান কে চাঁদাবাজি করবে, এবং ওইখানে ভ্যান নালা থেকে কত অংশ চাঁদা কার পকেটে যাবে। এইটা হচ্ছে আপনার মহল্লা থেকে শুরু করে এটা মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেলে আপনারা ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোকে এই পারফর্মটা করতে দেখেছেন। সো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাওয়ার স্টেকের ভাগাভাগির চিত্র, যেটা আমরা লাইভ টেলিকাস্টে দেখলাম।